সকলকে শুভ অপরাহ্ন। মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ, যারা প্রত্যেকেই আমাদের সমাজে বিশিষ্ট জায়গাতে রয়েছেন, প্রত্যেকেই প্রফেশনালি এস্টাবলিশড। আমার সামনে যারা রয়েছেন অসংখ্য ছাত্রছাত্রী, যারা অ্যাসপিরেন্টস, সেরকম জায়গায় আসতে চাইছে। আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে সত্যকিঙ্কর দে একাডেমি ডেকেছেন এবং একটা বিশেষ অনুষ্ঠান আশেপাশের অন্যান্য কলেজগুলোতে আমি জানি না হচ্ছে কিনা, কিন্তু যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত করা উচিত, এই যে প্রয়াস, এই জন্য আমি একাডেমিকে ধন্যবাদ দিই। একাডেমিক কর্ণধার, প্রিন্সিপাল, ম্যানেজমেন্টে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ দিই। আমরা এই যে এখানে বসে আছি, দুটো স্তরের লোক বসে আছি। একটা স্তর হচ্ছে যারা আমরা উৎপাদন করছি, আর একটা স্তর যারা উৎপাদনটাকে কনজিউম করছে। আমরা হচ্ছি, যেহেতু টিচিং প্রফেশনে আছি, আমরা হচ্ছি উৎপাদক। আমরা উৎপাদন করছি, আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ঠিকঠাক জায়গাতে সেল করা, ঠিকঠাক তৈরি করে সেল করা। আর যারা কনজিউমারের জায়গাতে রয়েছেন, মানে যারা প্রোডাক্টে কাজে লাগাচ্ছেন, যেমন আমাদের মাঝে সিনিয়র জয়েন্ট ডেপুটি সেক্রেটারি বসে রয়েছেন, উনি হচ্ছেন সেই জায়গাতে রয়েছেন যিনি প্রোডাক্টে কাজে লাগাবেন। প্রলয়বাবু চলে গেলেন, উনিও কিন্তু সেই জায়গাতে আছেন। সুতরাং আমাদের এখানে কিন্তু সমস্ত বর্গেরই লোকজন আছি, প্রোডাক্টও আছি, আমরা যারা প্রডিউসার তারাও আছি, আর যারা প্রডিউসটাকে কাজে লাগাচ্ছেন তারাও আছে। এক অদ্ভুত একটা সমাহার। এই সমাহারটা করে দেওয়ার জন্য একাডেমিকে ধন্যবাদ জানাই। যাই হোক, খুব বেসিক পয়েন্টে আমি আসি। আজকের এই ওয়ার্কশপটা হচ্ছে কি করে ভাইভা এবং ক্লাস ডেমনস্ট্রেশন এটাকে ফেস করব, এটার বিষয়ে আমাদেরকে বলতে ডাকা হয়েছে। তো আমরা তো প্রত্যেকেই অনেক ইন্টারভিউ দিয়েছি। ব্যক্তিগতভাবে আমিও 5 বছর আগে ইন্টারভিউ ফেস করছি, যখন প্রিন্সিপাল হয়েছিলাম। প্রত্যেক ইন্টারভিউয়ে বুক কাঁপে, যতই অভিজ্ঞ হই না কেন। এই বুক কাঁপার জায়গাটা কি করে বন্ধ করতে হবে, তো নিজে ছাত্র অবস্থায় যখন ছিলাম, আর এখন গত 5 বছর আগেও সেই মনে হয় ছাত্র হয়েই একটা ইন্টারভিউ বোর্ড ফেস করেছি, আর অনেক জায়গাতে হয়েছে ইন্টারভিউ দিতেও গেছি। তো নিজের এই ব্যক্তিগত অভিজ্ঞতা আর ইন্টারভিউ বোর্ডে বসে সামনে যে ছেলেটি বা মেয়েটি এসছে তাকে যে অ্যাসেস করার অভিজ্ঞতা, এই দুটোকে মিশ খাইয়ে আমি কিছু টিপস দেব, যেগুলো আমার মনে হয় আমি নিজেও ফলো করেছি, অনেকে ফলো করতে বলেছি, এবং আমার মনে হয় যে তার উপকারও পেয়েছে, আমি নিজে উপকার পেয়েছি। আমি যখন টিচার হইনি, যখন টিচার থাকার স্বপ্ন আমার, টিচার হওয়ার স্বপ্ন আমার মধ্যে আসেনি, তখন এইচএসএ হোক বা অনার্স পড়তে পড়তেই হোক, আমি জাস্ট কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটতাম, পড়াশোনা করতাম, অনেক বইপত্র পড়তাম। সেখান থেকে কিন্তু একটা ইনপুট ভিতরে এসেছিল, কি করে ইন্টারভিউ ফেস করবে। অনেক বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক সেখানে ইনপুট থাকতো, এবং মনে হয়েছিল কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা বিশাল একটা বড় পার্ট প্লে করে। কি করে সেটা ঠিক করতে, ইন্টারভিউ আগে ঠিক করতে হবে। ইন্টারভিউ প্রিপারেশন করাটা কিন্তু নিজের ব্যাপার। প্রত্যেকে নিজের সামর্থ্য নিয়ে নিজের ব্যক্তিগত যে বিষয়টি রয়েছে, কারো ইংরেজি হোক, কারো বাংলা হোক, কারো অন্য কোনো সাবজেক্ট হোক না কেন, তো সেই বিষয়টার জ্ঞান নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। আমরা যারা পরীক্ষা দিচ্ছি, যারা ইন্টারভিউ দিচ্ছি, তারা প্রত্যেকেই পড়াশোনা করে যাচ্ছি, এবং পড়াশোনাটা কিন্তু মনে রাখতে হবে, খুব ঠান্ডা মাথায় করতে হবে। ইন্টারভিউ যাওয়ার আগে, যে বোর্ড ফেস করার আগে যে আমরা প্রিপারেশন নেব, সেই প্রিপারেশন ফেজে আমি পড়াশোনা কি করে করতে হবে না করতে হবে সেদিকে যাচ্ছি না। কারণ আমরা কম বেশি সবাই পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু একটা টিপস আমি দেবো, যেটা খুব সিস্টেমেটিক্যালি পড়াশোনাটা করতে হবে। আমি সব পড়ে গেলাম, এই মাথার মধ্যে একদম বিশাল পরিমাণ লোড নিয়ে চলে গেলাম, ওটা যেন না হয়। আমি যখন একটা এসএসসি বা এই ধরনের ইন্টারভিউ ফেস করতে যাব, তখন আমি আমার বিষয় থেকে যে নিজের যে পছন্দের জায়গাটা যেমন চয়েস করতে পারি, ঠিক তেমন করে এটাও মাথায় রাখতে হবে যে বোর্ডে আমাকে সেই পছন্দের জায়গা নাও দিতে হবে। সুতরাং সেই বিষয়েও কিন্তু নিজেকে একটু রেডি রাখা দরকার আছে। যে সমস্ত জায়গা থেকে আমাদের ইন্টারভিউটা হবে, মানে ইন্টারভিউ টপিকগুলো যেখান থেকে আসতে পারে,
ইউজুয়ালি আমি সাবজেক্টের জায়গাতে বলছি, কেউ ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবে না, আমি অন্তরে জিজ্ঞেস করবো না ব্যক্তিগত প্রশ্ন। মানে কার বাড়িতে কি সমস্যা আছে না আছে আমি জিজ্ঞেস করতে যাবো না। আমি দেখবো তুমি বোর্ড ফেস করছো, একটা ইন্টারভিউই, তোমাকে আমি অ্যাসেস করে দেবো। তো সেই সাবজেক্ট নলেজ আমি কতটা পেয়েছি, কতটা নিজের মধ্যে রেডি করতে পেরেছি, আমি আমার ব্যক্তিগত যে পছন্দের জায়গাটা আমি যখন ডেমো দিতে বলবো, সেটা দেখতে পেলাম যে আমি পাচ্ছি না, আমি ইন্টারভিউ বোর্ডে অন্য কিছু আমাকে দিয়ে দিল, বললো না আমি এখান থেকে পড়ানো। তাহলে কিন্তু আমাকে, আমি যা যা পড়ে এসেছি একদিন পর্যন্ত ক্লাসে আমাকে যা পড়াতে হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আমাকে দেখে রাখতে হবে। আমি যদি এখান থেকে দুম করে একটা টপিক আমাকে দিয়ে দেয় বোর্ডে ইমপ্রম্পটু, আমি সেটা কি করে হ্যান্ডেল করবো, এটা মাথায় রাখতে হবে, ঠিকঠাক করে কিন্তু সেই জায়গাটা আনতে হবে আমাকে। তাহলে আমি শুধু নিজের পছন্দের জায়গাটা যখন পড়বো, আমি জানি যে হ্যাঁ আমি এটাকে এইভাবে পড়বো, টিএলএম এইভাবে রেডি করবো, সমস্ত কিছু আমার কিন্তু রেডি করেই নিয়ে যাবো। কিন্তু যদি হঠাৎ করে একটা সাবজেক্ট সামনে চলে আসে, সবাই ঘাবড়ে যাওয়া আমাদের প্রবণতা রয়েছে। এই ঘাবড়ে যাওয়াটা বন্ধ করার জন্য কিন্তু একটা ওভারঅল সাবজেক্টের উপরে আমাদের দক্ষতা থাকা দরকার আছে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে যদি এরকম সিচুয়েশন হয়, আগে থেকে বোর্ডের সামনে কনফেস করা ভালো, স্যার আমি তো এই জায়গাটা খুব একটা প্রিপারেশন করে আসিনি, আমি যতটুকু পারছি আমি বলছি। আমরা যারা ইন্টারভিউ নিতে যাই, তারা কিন্তু সবসময় একটা জিনিস দেখি যে অনেস্টি কতদূর আছে, যে ইন্টারভিউই তার মধ্যে কতটা সততা আছে, মানে সে কিছু নিজেকে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছে কিনা, ওটা কিন্তু একদম নয়। স্মার্টনেস ভালো, ওভার স্মার্টনেস হওয়া, ওভার স্মার্টনেস থাকা কিন্তু খুব বাজে, বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে। আমি সব পেরে যাবো, যা আসবে সব গুলি মেরে উড়িয়ে দেবো, কোনো মতো হতে পারে না, কেউ এরকম জায়গায় অ্যাচিভ করতে পারে না। তো ওভার স্মার্ট যেন না হয়, না আসে ভিতরে ওভার স্মার্টনেসটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি সব কিছু পারবো না, কিন্তু সেটা স্বীকার করে নেওয়া ভালো, স্যার এটা আমি তো ওটা দেখে আসিনি, সুতরাং আমি যতটুকু পারছি পড়াচ্ছি। নিজের মধ্যে এইটুকু কথা বলতে বলতে কি টিএলএম হবে না হবে, কি হবে ব্যাপারটাকে প্রডিউস করবো, ওই 3-4 সেকেন্ডের মধ্যে কিন্তু মাথায় খেলে যায় অনেক সময়। ওই টাইম কিলিং এটাকে বলে, যে আমি 3 থেকে 4 সেকেন্ড পাবো বা 10 সেকেন্ড পাবো, এর মধ্যে কিন্তু আমাকে ভেবে নিতে হবে যে আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করবো, মানে কিভাবে এই সাবজেক্টটাকে আমি বোর্ডের সামনে পেশ করবো। এইভাবে কিন্তু সাবজেক্টে নিজেকে রেডি করতে হবে। এবং এই রেডি করার সময় আমার যেটা মনে হয়, আমরা যেরকম আজকে ওয়ার্কশপ করছি, একটা যদি নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে গ্রুপ থাকে খুব ভালো হয়। এই গ্রুপেই মক ইন্টারভিউটা, আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা কোথাও কোচিং নিয়ে পড়াশোনা করিনি, আমরা কিন্তু পড়াশোনা করেছি, নিজেদের গ্রুপ ছিল, এবং গ্রুপে কিন্তু একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে পড়াশোনা। এখন গ্রুপে 5 জন 5 দিকে 5টা মোবাইল নিয়ে বসে থাকে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। মোবাইল খুব বাজে ডিভাইস একটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওটা আমাদের ব্যক্তিগত যে আলাপচারিতার জায়গা, ব্যক্তিগত যে আমাদের গিভ অ্যান্ড টেক, জায়গাটা নষ্ট করে দেয়। সুতরাং যখন আমরা এই ধরনের প্রিপারেশন নিচ্ছি, মোবাইলটাকে আলাদা করে খুব কনসেন্ট্রেশন দিয়ে আগে থেকে কি নিয়ে আমরা ইন্টারভিউটা নেবো বা কি ডিসকাশন করবো, সেটা আগে থেকে 5 জন মিলে বসে ঠিক করে নেওয়া উচিত। যখন আমরা ডিসকাশন করব, একজন আরেকজনকে প্রশ্ন করছি, দেখা যাচ্ছে আমি জেনেই প্রশ্ন করছি, ঠিক আছে উত্তরটা এটাই হবে, আমার বন্ধু জানে না, তাহলে এই যে আমি জানছি ও জানছে না, একটা ইনফরমেশন গ্যাপ আছে। ও যদি ঠিকঠাক ফোকাস ঠিক থাকে, ও ইনফরমেশন গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করবে, মানে ও চেষ্টা করবে সবসময় আমার লেভেলে আসতে। এই যে 5 জনের মধ্যে একটা প্যারিটি থাকবে, আস্তে আস্তে কিন্তু এই আলাপ আলোচনা করতে করতে নিজের ওই গ্রুপের সামনে, তুমি খুব একটা ফ্রেন্ডলি গ্রুপের সামনে নিজেকে পেশ করছো, তার মানে তোমার মধ্যে যে ঠান্ডা মাথায়, ওরা তো কেউ ইন্টারভিউর নয়, ঠান্ডা মাথায় তুমি এই সাবজেক্টটাকে ওদের সামনে পেশ করছো, অনেক কিছু মাথার মধ্যে আসছে যেগুলো তুমি বলতে পারছো। এই যে একটা প্রতিনিয়ত প্র্যাকটিস, 1 মাস ধরে চলতে থাকা একটা প্র্যাকটিস, এটা কিন্তু একদিন না একদিন গিয়ে নিজের বোর্ডে ফিল পেয়ে, তখন ঠান্ডা মাথায় বসিয়ে চিবিয়ে একটা সাবজেক্টকে বলা, আর চারিদিকে দেখতে দেখতে কান চুলকাতে মাথায় হাত দিতে নাকে হাত দিতে, এগুলো একদম বাজে জিনিস। এই যে বন্ধুদের সামনে এই যে প্র্যাকটিসটা, হাউ টু বি কম্পোজড থাকতে হবে, মানে যেটাই আসুক না কেন। সুচিত তেন্ডুলকর যখন বাউন্সার ফেস করতেন, তখন জাস্ট বলটা হয়তো তিনি মিস করে দিয়েছেন, কিন্তু মিস করার পরে তার মধ্যে কোনো হেলদোল থাকতো না। আমরা কৃষ্ণামাচার্য শ্রীকান্তকে দেখেছি, যদি কোনো কার্লি অ্যামব্রোজ বা ওই টাইপের বিশাল বড় 7 ফুট লম্বা বাউন্সার যখন তাকে একটা বেস বল দিতেন, কানের পাশ দিয়ে বেরিয়ে যেত, জাস্ট ব্যাটটাকে ঘুরিয়ে নিয়ে শূন্যে ধুয়ে দিয়ে নাকটাকে একটু এমন করে দিতেন, জাস্ট ইগনোর ইট। এই যে কম্পোজার,
এটা ফোকাসটাকে ঠিক রাখে। যত বেশি আমরা নিজেদেরকে ভিতরে ভিতরে ভীতির মধ্যে রাখবো, তত বেশি কিন্তু কম্পোজারটা নষ্ট হবে। এই ভয়টাকে কাটাতে কিন্তু একটা গ্রুপের মধ্যে আলোচনাটা খুব ভালো জিনিস। কারণ এইটা গেল প্রি ইন্টারভিউ ফেজ। এই সাবজেক্ট সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া থাকবে, আমার চেনা বল থাকুক অচেনা বল থাকুক, ডাক একটা করবো না, সকলে কিন্তু যদি মারার হয় মারবো, আর যদি ঠেকানোর হয় খুব ব্যাকরণ সম্মতভাবে ঠেকাবো, তাই তো, গ্রামাটিক্যালি ঠেকাবো, ব্যাটিং স্টাইল গ্রামার মেনে ব্যাটিং করবো। তাহলে পরে কি হবে, ইন্টারভিউয়ার তিনি বুঝবেন যে হ্যাঁ ইউ হ্যাভ গেট দ্য সিচুয়েশন, দ্যাট ইজ ইয়ার পার্সোনালিটি। এটা হচ্ছে তোমার ব্যক্তিত্ব, যে তুমি যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে। সে তুমি স্কুলে চাকরি করো, আর তুমি সরকারি জায়গাতে বা বেসরকারি কর্পোরেট লাইফে চাকরি করো, ইউ ক্যান হ্যান্ডেল ইট। এই যে ইন্টারভিউ মানে কিন্তু তোমার সাবজেক্ট চয়েস, আমি সাবজেক্ট নলেজ দেখছি না, আমি দেখছি তোমার ব্যক্তিত্ব, তুমি সিচুয়েশনটা কি করে হ্যান্ডেল করছো। তোমাকে একটা আমি সিচুয়েশনে দিলাম, সিচুয়েশন থেকে তুমি কম্পোজারের মাধ্যমে বের করে নিয়ে চলে এলে, নিয়ে দুর্বলতাকে স্বীকার করে নিয়েছো, স্যার বেশি পারবো না, আমি এটুকু প্র্যাকটিস করেছি, ব্যাস, দ্যাটস এনাফ। ইউ আর অনেস্ট, ইউ আর কম্পোজড। আমার ইন্টারভিউয়ার হিসেবে আমি ওইটুকু তোমাকে চাই। তাহলে এইভাবে কিন্তু এই যে ইন্টারভিউ বোর্ডে ফেস করার আগে মাঝখানে আগে থেকে এই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে নিজেদেরকে, নিজের মধ্যে কম্পোজার, কনফিডেন্স, নিজের যে ঠান্ডা মাথায় নিজের সবটুকু নলেজকে নিংড়ে দেওয়া, যতটুকু টেকনিক্যাল জায়গা আমি অ্যাচিভ করেছি নিংড়ে নিজেকে পেশ করা, এটুকু কিন্তু খুব দরকার আছে। এই যে ইন্টারভিউ বোর্ডে পেশ করার, এবার যখন ইন্টারভিউ যেদিন দিন আসছে তার 7 দিন আগে থেকে আমরা টেনশন করা শুরু করে দিই। টেনশনটা কিন্তু দেখবে আস্তে আস্তে যদি আমরা এই প্রসেস অবলম্বন করি, আস্তে আস্তে টেনশনটা কেটে যাবে। এবং সবসময় কিন্তু এই আই লিভ ইন্টারভিউ, আই ড্রিঙ্ক ইন্টারভিউ, আই স্লিপ ইন্টারভিউ করলে চলবে না। নিজেকে খেলার সময় দিতে হবে, এই এন্টারটেনমেন্টের সময় দিতে হবে। জাস্ট মনে রাখবে, ইটস জাস্ট এ পার্ট অফ ইউর লাইফ। ইন্টারভিউটা একটা জীবনের একটা জাস্ট অন্যতম একটা অংশ, এটা তোমার সামনে বড় হতে সাহায্য করবে। ফোকাস ঠিক রাখো, বাদ বাকি কাজ নিজে যেমন করো, খেলাধুলা করো, সিনেমা দেখো, সমস্ত কিছু করো। তাহলে মাথাটা যত সম্ভব ঠান্ডা রেখে আমাকে ইন্টারভিউ বোর্ডে কিন্তু যেতে হবে। তাহলে কিন্তু এই অবস্থায় যেটা আমাদের খাবার দেবে সেটা হচ্ছে ওই বোর্ডে ঢোকার আগে অনেক খাবার যায়, এবং যত বেশি বন্ধু বান্ধবের সঙ্গে ওই সময়টা কথা বলা যায়, নিজের বোর্ডে ঢোকার আগেও ওদের সঙ্গে সাবজেক্ট নিয়ে আলোচনা করা যায়, তত বেশি মাইন্ডটা আস্তে আস্তে ঠান্ডা হবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই সময় ইন্টারভিউ বোর্ডে ফেস করার মতো এখন আজকাল থেকে ইউটিউবে বা অনেক অনলাইনে ম্যাটেরিয়াল আছে, ওগুলো একটু দেখতে থাকতে হবে, শেষ অবধি কি কি বলছে না বলছে নিজেকে রেডি করতে হবে। আমার একটা পার্সোনাল টোটকা আছে যে ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে সবসময় আমরা অ্যাকচুয়ালি যখন টেনশন হয় বা ভয় পাই, তখন কিন্তু আমাদের চোয়াল শক্ত হয়ে যায়, এবং চোয়াল শক্ত হলে মুখের এই মুখমণ্ডলের মধ্যে যে নার্ভগুলো আছে ওগুলোর মধ্যে রক্ত সঞ্চালন কমে, কারণ চোয়াল শক্ত করে রেখেছি, শরীরটাকে কম স্টিফ করে রেখেছি, রক্ত চলাচল এমনিতেই কম হচ্ছে। এর ফলে কি ব্রেনে অক্সিজেনটা কম যায়, আর ব্রেনে অক্সিজেন যত কম যাবে তত বেশি ব্রেন ভুলভাল চিন্তা করবে, তত বেশি ব্রেন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে। কি করতে হবে, 2টো চুইংগাম মুখের মধ্যে রাখবে, 2টো চুইংগাম রাখবে মুখের মধ্যে, এবং সেটা তুমি ইন্টারভিউ বোর্ডে ফেস করার দিন সকাল থেকে রাখো। যে মুহূর্তে চুইংগামটা মুখের মধ্যে রাখো, দেখে ক্রিকেট প্লেয়াররা কনস্ট্যান্ট খাচ্ছে, চুইংগামটা কেন খাচ্ছে, ওরা দাঁত পরিষ্কার করার জন্য খাচ্ছে না, খাচ্ছে অ্যাকচুয়ালি টেনশনটাকে ইজ করার জন্য। চুইংগাম যেই খাচ্ছি মুখটা কিন্তু আমাদের চোয়ালটা সঞ্চালিত হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ব্রেনের মধ্যে হচ্ছে, সমস্ত ব্রেনটাকে এগুলো কাম না, চুইংগাম না হোক লবঙ্গ। কিন্তু এই দুটো জিনিস নিয়ে ইন্টারভিউ বোর্ডে ঢোকা যাবে না। Before you enter the interview board, it will dispose them off. কারণ ওটা ঢুকলে পরে নেই কিন্তু ওটা -1। তুমি কি বলছো, আমি ভাবো ইউর ওভার স্মার্ট, তুমি আমাকে ডিসরেসপেক্ট করছো, সুতরাং ওইটা কিন্তু বাইরে চলে আসে। বোর্ডে একবার ঢুকে গেলে চুইংগাম তোমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, তুমি সেই জায়গাটাকে নিয়ে ভেতরে ঢুকে যাও। এবং অনেক কিছু সবাই আছে, আমরা ড্রেস ফ্রেস হ্যান্ড কি হবে না, আমরা যেন মাস্টার উঠতে চাই, আমরা ড্রেস নিয়ে বেশি মাথা কামাই না, আমিও তাহলে কামাই না। একটা ছেলে কি পরে এসেছে আমি দেখবো না, হ্যাঁ সোবার কিছু পরে এসেছে, সে একদম সে যদি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে আসে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখবো একদম ছকা বকা একদম মানে সেই বড় বড় চুল মাথায় নিয়ে এরকম কিছু করে এসেছে, মানে আমরা অনেক জায়গায়
গোদাবঙ্গের ছাপড়ি বলি। যদি সেরকম না হয় দ্যাটস অ্যাকসেপ্টেবল। ওইরকম কিন্তু আমি একদম নেব না, কারণ দে আর নট ফিট টু বি টিচার। টিচার তোমাকে ডিসিপ্লিন হতে হবে পোশাক, তোমার আচার আচরণ। সুতরাং এই জায়গাটা ঠিক করতে হবে যে পোশাক আশাক আমার বাড়িতে বাবা যতটুকু আমার সামর্থ্য, আমার বাবা আমাকে দিয়ে পাঠিয়েছে, আমার যতটুকু সামর্থ্য টিউশন করিয়ে হয়তো করেছি, আমি ততটুকুই পোশাক আশাক পরে এসেছি। কিন্তু সেটা হবে সোবার। তুমি বুঝে পড়ো বা তুমি তুলে পড়ো, জাস্ট বি সোবার, এবং যেটা করছো ক্যারি ইট। ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে আমার এটা খারাপ লাগছে না, বা আমি যে টি শার্ট পরেছি বকবে না তো, এই চিন্তাগুলো মাথায় রাখবে। তুমি জানো আমাকে ঠিক লাগছে, আমি যা পড়েছি সোবার, এবং আমি দারুণ দেখতে লাগছে আমাকে। ইট উইল গিভ ইউ কনফিডেন্স। ঢুকে গেলে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় ইন্টারভিউ বোর্ডে নিয়ম হচ্ছে বোর্ড যে ভাষায় কথা বলবে সেই ভাষায় তোমাকে কথা বলতে হবে। ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু। সুতরাং ওই জায়গাটা ভয়ে যে ইংরেজি জানা সাবজেক্ট, কারণ অনেকেই আমাদের পারিপার্শ্বিকতার প্রাধান্যতায় আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমি পারি না, ইন্টারভিউ বোর্ডে অনেক সময় পারিনি। আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি আমরা পারিনি, হ্যাঁ সেটা পরে আমরা অ্যাচিভ করেছি। কিন্তু সেটা কি করতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। যতটুকু সম্ভব সোজা সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে হবে। মাথায় রাখতে হবে আমি যেটা বোঝাচ্ছি আই নট ক্ল্যাটার ইট, আমি এটাকে ঘেটে ঘ করে দেবো না। আমার যতটুকু নলেজ আছে একদম সোজা সোজা সিম্পল সেন্টেন্সে বোঝাবো আমি, রাইট? আমি যদি চয়েসের সাবজেক্ট পাই আমি সিম্পল সেন্টেন্সে বোঝাবো। আমি যদি চয়েসের সাবজেক্ট নাও পাই, ঠান্ডা মাথায় আস্তে 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 দেখবে ইন্টারভিউ কোর্টে মানে অনেক সময় কি হয়, আমরা হয়তো একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা মনে করছি পারবো না, কিন্তু যখন চাপের সিচুয়েশন আসছে আমি ঠিক পেরে যাচ্ছি, পেরে যায় আমরা। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এটা মানে এই নয় যে আমি মাঠে মেরে দেবো বা আমি ময়দানে গোল করে চলে আসবো প্র্যাকটিস না করে। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ চাপের মুখে মানুষের বেস্ট বেরিয়ে আসে, কিন্তু বেস্ট বেরিয়ে আসার মতো স্লাইড নলেজ তো থাকতে হবে, তাই তো? সুতরাং কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ আমি বেস্টটুকু পারবো, যতটুকু হয় আমি পেরে। এইভাবেই কিন্তু ইন্টারভিউ বোর্ডকে ফেস করার। ইন্টারভিউ বোর্ডের সামনে কি ওরা যখন বলবে নিজেকে যতক্ষণ না বসতে বলবে বসবেন না, একদম না। এবং যদি বসতে না বলে পারমিশন চেয়ে বসবো, স্যার বসবো না ম্যাডাম বসবো, বসতে বললে বসবো। এবং বসার সময় চেয়ারটা বা অন্য কিছু যা আছে নিজের চেয়ারটুকু পিছনে সরিয়ে নিয়ে ঢুকে গিয়ে বসে চেয়ারটুকু নিজের জায়গাতে করে দিতে হবে। যখন বেরোনোর সময় দুটো প্রসেস, বেরোনোর সময় চেয়ারটাকে তুলে বা সাইডে সরিয়ে বেরিয়ে চেয়ারটা যেখানে ছিল সেখানে রেখে বেরোতে হবে। এগুলো হচ্ছে ছোট 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 ডিসিপ্লিনের জায়গা, এটিকেট, যে কোনো জায়গা। এগুলো কিন্তু অনেক মানুষ দেখে, অনেক মানুষ দেখে না। যারা দেখে তাদের কাছে ভালো ইমপ্রেশন তৈরি। তো এইভাবে চেয়ারে যতক্ষণ না বসতে বলে বসবে না, যখন যদি না বসতে বলে পারমিশন নিয়ে বসবে। সেলফ ইন্ট্রোডাকশনের জায়গাটা নিজেকে যতটা সম্ভব কম বলা ভালো, যত বেশি বলবে তত বেশি চেপে ধরবে। সুতরাং একদম কম, নিজের দুর্বলতা প্রকাশ করবে না। স্যার আমি তো এসেছি, আমার চাকরিটা খুব দরকার, আমার প্রচন্ড গরিব। তাহলে তোমার সঙ্গে কিন্তু আমি পার্থক্য দেখবো না যে লোকটা, যে ছেলেটা বা মেয়েটা ছোট থেকে খেটেছে এবং ভেবেছে আমি এটা হবো, তার সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই। তোমার বাবা মা গরিব হতে পারে, ওর বাবা বড় লোক হতে পারে, কিন্তু তুমি বলছো চাকরিটা দরকার, তুমি সহানুভূতি খেলা খেলছো, ও কিন্তু ট্যালেন্টের খেলা খেলবে, আমি ওকে প্রাধান্য দেবো বেশি। সুতরাং ওই জায়গাটা কিন্তু অফ করতে হবে। ভাবতে হবে আমি যে যোগ্যতা এখানে এসেছি, যোগ্যতা আমি ইন্টারভিউ বোর্ড ক্র্যাক করবো। তো যে ভাষায় ওনারা বলছেন সেই ভাষায় আমাকে উত্তর দিতে হবে। যেভাবে সাবজেক্টটা বলছেন টিএলএম এর মধ্য দিয়ে ডেমো দেখাতে, আমাকে সেটা যদি সুযোগ দেয় নিজের সাবজেক্ট বলার, নিজের পছন্দ মতো এগিয়ে বলার, আমি বলবো। যদি না বলতে পারে আমি সেভাবে ট্যাকল করে বেরিয়ে আসবো। এভাবে কিন্তু ইন্টারভিউ বোর্ড আস্তে আস্তে ফেস করতে হবে এবং তার আগে প্রিপারেশনটা ঠিকঠাক রাখতে হবে। আর বোর্ডে একটা জিনিস ভুলে গেলাম, বসতে কেমন করে হবে। এগুলো ছোট ছোট টিপ। যখন বসবো একদম স্ট্রেট, পুরো মানে শরীরের পিছন পোর্শনটা পুরো চেয়ারের উপর দেবো, চেয়ারের সামনে বসবো না, চেয়ারের একদম পিছনে চলবো না, চলে যাবো না উল্টে পড়ে যায়। চেয়ারের উপর শরীরের সমস্ত ভরটাকে দিয়ে দুটো হাতকে দুটো হাঁটুর উপরে রেখে এবং দুটো পাকে চেয়ারের ভিতরে ঢোকানো যাবে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবে আর একটা পা স্লাইড এগিয়ে রাখবে।
করে দেখবে বাড়িতে লিভে কনফিডেন্স, বাড়িতে করে দেখবে কনফিডেন্স। তার মানে হচ্ছে এইটাই যে ইউ আর নট অ্যাট দ্য রিসিভিং এন্ড, বা আমরা যখনই পা ঢুকিয়ে নিচ্ছি পিছন দিকে রিট্রাক্ট করছি, ইউ আর দ্য রিসিভিং এন্ড। ব্রেন কিন্তু এটা নিজেকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এর যে ব্রেন কিন্তু দেখবে একটা ভয়ের মধ্যে চলে আসবে, ইউ আর দ্য রিসিভিং এন্ড। যখন দুটো পা একদম 90 ডিগ্রি আছে, ইউ আর স্টিফ, ফ্লেক্সিবিলিটি কম। একটা পা 90 ডিগ্রি, একটা পা একটু এগিয়ে, তখন হচ্ছে তুমি ডিফেন্সিভ প্লাস অ্যাটাকিং। এটা হচ্ছে মানে নিজের ব্রেন যখনই শরীরে পশ্চাৎটাকে ডিকোড করবে, তখন কিন্তু ব্রেন বুঝবে যে তুমি ঠিকঠাক জায়গাতে আছো, ব্রেন কনফিডেন্ট। তো এইগুলো টিপস আমি দিলাম, আশা করি একটু পরে ডেমো হবে, তখন কাজে লাগবে, কারণ এখানেও দু একজনের মধ্যে যদি থাকি ঘটে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আর একসাথে ধন্যবাদ, এগুলো অনুষ্ঠান আপনারা বারবার করুন। শুধুমাত্র সবাইকে টিচার দেবে কোনো মানে নেই, বিএ ডিএলএড করে অন্যান্য ফিল্ডেও যেতে পারে, সবার জন্যই কিন্তু এই ধরনের মাঝে মাঝে ক্র্যাশ কোর্স করা দরকার আছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।